আচ্ছা, তুই নাকফুল পরিস না কেন? কারণ এর আগে তোর মতন কেউ কখনো আমাকে বলেনি। জোবান আর তটিনীর এই দুইটির কেমিস্ট্রি মানেই অন্য লেভেলের। মহিদুল মহিম পরিচালিত হৃদয়ের এক কোণে শুধু একটি প্রেমের গল্প নয়, এটি ত্যাগের, মায়ার এবং এক বুক দীর্ঘশ্বাসের নাম। পুরো রিভিউটা শুনতে থাকুন, কারণ শেষে রয়েছে বিশাল এক টুইস্ট। গল্পের শুরুতেই আমাদের সামনে ধরা পড়ে মঈন, মানে আজকের জোবান, ও জুই, তটিনী, এর দীর্ঘ 15 বছরের বন্ধুত্ব। সময়ের সাথে গড়ে ওঠা এই সম্পর্কটা শুধু বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে ছিল আরও গভীর কিছু, সেটার ইঙ্গিত শুরু থেকেই পাওয়া যায়। হঠাৎ করেই জানা যায় মঈনের বিয়ে ঠিক হয়ে গেছে। শুধু তাই নয়, সে বিয়ের কাজে সাহায্যের জন্য জুইকেই দাওয়াত দেওয়া হয়। এই আমন্ত্রণ জুইকে অবাক করে দেয়, কিন্তু তার থেকেও বেশি আঘাত লাগে যখন মঈন জানায় বিয়ের পর দিনই তাকে চলে যেতে হবে, কারণ মঈন নতুন বউকে নিয়ে হানিমুনে মালদ্বীপ যাবে। জুই পরে আবার এলেও হবে। এই মুহূর্তে জুইয়ের ভিতরে জমে থাকা কষ্ট আর অভিমান একসাথে বেরিয়ে আসে। রাগে ক্ষোভে সে বলে, তোর কি মনে হয় আমি তোর সাথে 15 বছর ফ্রেন্ডশিপ করেছি শুধু 2 দিন পর পর তোর বিয়ের দাওয়াত খাওয়ার জন্য? তুই যা মঈন, যাওয়ার আগে তোকে অভিশাপ দিয়ে গেলাম, তোর বিয়েতে যেন খাবারের শর্টেজ পড়ে, আর লোকে যেন তোকে ছোট লোক বলে গালি দেয়। রাগ করে চলে যেতে চাইলে মঈন হঠাৎ করেই তাকে বুকে টেনে নেয়। এই দৃশ্য মঈনের সংলাপ যেন আগুনে ঘি ঢালে। তোর বুকের ঠিক এই পাশটাকেই তোকে আমি খুব যত্ন করে আগলে রাখবো। জুই তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, এই পাশে না, ডান পাশে কেন? বাম পাশে সমস্যা কি? মঈনের উত্তরটা গল্পের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত তৈরি করে। আরে বোকা, বাম পাশে তো তোর বাবির জায়গা। এই একটি লাইনের পরই জুইয়ের হাসিটা ম্লান হয়ে যায়। হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট, না বলা ভালোবাসা আর 15 বছরের জমে থাকা অনুভূতিগুলো দর্শকের চোখে স্পষ্ট হয়ে ওঠে। এরপর গল্প আমাদের নিয়ে যায় মঈনের বাসায়। এখানে লক্ষ্য করা যায় জুই এই পরিবারের কাছে একেবারেই অপরিচিত নয়, বরং ঘরের মানুষ হিসাবে তার চলাফেরা। এই ছোট ছোট ডিটেলস বুঝিয়ে দেয় 15 বছরের বন্ধুত্ব কেবল দুজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, পরিবার পর্যন্ত বিস্তৃত ছিল। হঠাৎ করেই বৃষ্টি নামতে শুরু করে। মঈনের বাবা সবাইকে ঘরের ভিতরে চলে যেতে বলেন। ঠিক সেই মুহূর্তে জুই এক নিঃশব্দ আবদার করে বসে, এই বাড়িতে ঢোকার আগে আমি আপনার দোয়া নিয়ে ঢুকতে চাই। আপনার দোয়া নিয়ে আপনার ছেলের বউ হয়ে এই বাড়িতে ঢুকতে চাই। প্লিজ একটু দোয়া করে দিন না মা। এই দৃশ্যটি নিঃশব্দ হলেও আবেগে ভরপুর ছিল, কারণ জুই জানে এই দোয়া হয়তো কখনো পূরণ হবে না, তবুও মনটা শেষবারের মতো একটি আশ্রয় খোঁজে। এরপরে দৃশ্যে আমরা দেখি জুই পরিবারের সবাইকে নিয়ে বসে বিয়ের গিফটগুলো ভাগ করে দিচ্ছে। এখানে তাকে দেখে মনে হয় সে যেন এই বাড়ির অঘোষিত গৃহকর্ত্রী। সব কিছু যা সে জানে সব সামলাতে পারে, অথচ বাস্তবে তার কোনো অধিকারই নেই। তখনই মঈনের প্রবেশ। হালকা রসিকতার ছলে সে বাঘ বসায় এবং বলে সে তার বউয়ের গিফট নিতে এসেছে, কিন্তু বিষয়টা আরও স্পষ্ট হয় যখন দেখা যায় সে নিজের জন্য কোনো গিফট না নিয়ে শুধু তার স্ত্রীর গিফট নেওয়ারই আগ্রহ প্রকাশ করেছে। এই মুহূর্তে জুইয়ের মুখের অভিব্যক্তি আর নীরবতার দর্শকের চোখ এড়ায় না। এতক্ষণে যে মেয়েটা হাসি মুখে গিফট ভাগ করছিল সে বুঝে যায় এই সংসারে তার ভূমিকা শুধু ব্যবস্থাপক পর্যন্তই। ভালোবাসার মানুষটার জীবনে সে কেবল একজন সহায়ক চরিত্র, যার কাজ শেষ হলে তাকে সরে যেতে হবে। জুইয়ের চোখে নাকফুলের প্রতি অদম্য আগ্রহটা মঈনের চোখ এড়ায় না। জুই নাকফুলটি তার নিজের করে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। এক অদ্ভুত আবেগের বশে মঈন নিজেই সেই নাকফুলটি জুইকে পরিয়ে দেয়। তোকে নাকফুলে বেশ মানিয়েছে, দেখতেও দারুণ লাগছে। আচ্ছা, তুই নাকফুল পরিস না কেন? কারণ এর আগে তোর মতন কেউ কখনো আমাকে বলেনি যে নাকফুলে আমাকে দারুণ লাগে। এই সংলাপেই ধরা পড়ে জুইয়ের দীর্ঘদিনের অপূর্ণতা।
একটি সাধারণ প্রশংসাও তার কাছে কত বড় প্রাপ্তি, সেটাই এই দৃশ্য স্পষ্ট হয়। মঈন তখন নাকফুলটি যত্ন করে আগলে রাখতে বলে, কিন্তু জুঁইয়ের পাল্টা কথায় ভেঙে পড়ে পুরো দৃশ্য। রাখতেই তো চাই, কিন্তু আমার স্বাদ থাকলেও সাধ্য যে নাই। এই এক লাইনের মাধ্যমেই প্রকাশ পায় জুঁইয়ের পুরো ট্র্যাজেডি। সে ভালোবাসে নিঃশর্তভাবে, কিন্তু জানে এই ভালোবাসা ধরে রাখার কোনো অধিকার তার নেই। তার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, ইচ্ছে আছে কিন্তু ভাগ্য নেই। এই দৃশ্যটাই সবচেয়ে পরিষ্কার করে দেখিয়ে দেয় জুঁই মঈনকে ঠিক কতটা গভীরভাবে ভালোবাসে। এরপরেই গল্পে আসে আরেকটি গুরুত্বপূর্ণ মোড়। সিনথিয়ার পরিবার মঈনের পরিবারের সাথে দেখা করতে আসে। পারিবারিক সৌজন্যতা আর আনুষ্ঠানিকতার মাধ্যমে এই দৃশ্য এগোতে থাকে, কিন্তু ঠিক যখনই সিনথিয়া এগিয়ে এসে মঈনকে জড়িয়ে ধরে, এই মুহূর্তটা খুবই স্বাভাবিকভাবে মনে হলেও জুঁইয়ের জন্য তা একেবারেই অসহ্য হয়ে ওঠে। এতক্ষণ যে কষ্টগুলো চেপে রেখেছিল, সিনথিয়ার এই আলিঙ্গন যেন সেগুলোকে চোখের সামনে এনে দাঁড়া করা। ভালোবাসার মানুষটাকে অন্য কারো অধিকারে যেতে দেখা, এই বাস্তবতার আঘাতটা জুঁইকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। এরপর আমরা দেখি মঈন ও সিনথিয়ার মধ্যে কথোপকথন শুরু হয়। দুজনের স্বাভাবিক আলাপও জুঁইয়ের কাছে অসহ্য হয়ে ওঠে। নিজের অজান্তেই সে বুঝে যায় এই কথাগুলো, এই সম্পর্ক, এই সব কিছুই তাকে ধীরে ধীরে বাইরে ঠেলে দিচ্ছে। এই অস্বস্তি সহ্য করতে না পেরে জুঁই হঠাৎই ওদের মাঝখানে ঢুকে পড়ে। দুষ্টুমি আর রসিকতার আড়ালে সে মঈনের নানা বদ অভ্যাস তুলে ধরে বলতে চায়, যেন সিনথিয়াকে বোঝাতে চায় মঈন আদতে কতটা বিরক্তর। এমনকি সে নিজেকে পরিচয় করিয়ে দেয়, আমি ওর জানে জিগার দোস্ত। এই দৃশ্যটা গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায় জুঁই এখানে আর শুধু দোস্ত নয়, সে নীরবে চাইছে যেন এই বিয়েটা না হয়। কথাগুলো হাসির ছলে হলেও ভিতরে ভিতরে সে শেষবারের মতো ভাগ্য বদলানোর চেষ্টা করছে মাত্র। এর পরের দৃশ্যপটে দেখা যায় পরিবারের সবাই বসে আছে। তখনই মঈনের বাবা এসে ঘোষণা দেয় মঈনের এঙ্গেজমেন্ট ডেট ফিক্সড হয়ে গেছে। খবরটা শুনে মঈন আর তার বাবা আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে। চারপাশে খুশির আমেজ, উচ্ছ্বাস আর হাসি। কিন্তু এই ভিড়ে আড়ালে জুঁইয়ের ম্লান মুখটার কারো চোখে পড়ে না। তার ভাঙা চেহারা যেন এই আনন্দের মধ্যেই হারিয়ে গেছে। এরপর এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে এক চূড়ান্ত দৃশ্য আসে। জুঁই নিজ হাতে মঈনকে সিনথিয়ার হাতে তুলে দেয়। এই দৃশ্যটা শুধু একটি সামাজিক কাজ নয়, এটা জুঁইয়ের নিজের ভালোবাসাকে সমর্পণ করে দেওয়া। অনুষ্ঠান শেষে হতেই সে ভেঙে পড়ে। কান্না করতে করতে সে দূরে চলে যায়, এতটাই দূরে যে কেউ খেয়াল করে না। অনুষ্ঠান শেষে মঈন জুঁইকে খুঁজতে বের হয়। তাকে কান্নারত অবস্থায় পেয়ে কারণ জানতে চাইলে জুঁই অবশেষে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে। কি প্রবলেম, মানে কি হয়েছে তোর? কেন এরকম করছিস তুই? তুই বুঝিস না কেন করতেছিস? আমি তোকে ভালোবাসি। প্রথমে মঈন বিষয়টাকে হালকাভাবে নিলেও ধীরে ধীরে সে বুঝতে পারে এই ভালোবাসা কতটা গভীর, কতটা পুরনো। তবুও বাস্তবতার দোহাই দিয়ে সে বলে এখন তার পক্ষে কিছুই করা সম্ভব নয়। এরপর গল্প এগোয় বিয়ের দিনে। ঠিক তখনই নাটকের নতুন মোড় নেয়। সিনথিয়া এসে জানায় সে এই বিয়ে করতে পারছে না, কারণ তার ভালোবাসার মানুষ অন্য কেউ। এখানে প্রকাশ পায় বড় সত্যটা। পুরো বিষয়টাই ছিল মঈনের সাজানো পরিকল্পনা। পরবর্তী দৃশ্যে আমরা দেখি মঈন জুঁইয়ের কাছে গিয়ে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে। এতদিনের না বলা অনুভূতি অবশেষে ভাষা পায় এবং তাদের বিয়ে হয়। গল্পটা এখানেও শেষ হতে পারত, কিন্তু নিয়তি ছিল নিষ্ঠুর। মঈন আর জুঁই বিয়ে করে সুখে সংসার শুরু করে। তাদের জীবনে আসে এক ফুটফুটে কন্যা সন্তান, নাম জবা। কিন্তু সুখ বেশি দিন সইল না। জুঁই মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার পথে মঈনের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মঈন তাকে ফিরে পেয়েও ধরে রাখতে পারল না। যে জুঁইকে সে সারা জীবন অবহেলা করেছে, তাকে যখন সে সবচেয়ে বেশি ভালোবাসতে চাইল, তখনই জুঁই তাকে একা রেখে চলে গেল। নাটকের শেষে আমরা দেখি মঈন তার মেয়ে জবার মাঝে জুঁইকে খুঁজে ফিরেছে। জুঁই নেই, কিন্তু তার স্মৃতি আর ভালোবাসা মঈনের হৃদয়ের বাম পাশটা চিরস্থায়ীভাবে থেকে গেছে।
তটিনীর অভিনয় আর জোয়ানের এক্সপ্রেশন আপনাকে শেষ পর্যন্ত দূরে কাঁদাবে। এই নাটক থেকে আমরা কি শিখতে পাই? আমরা শিখতে পাই প্রিয় মানুষকে ভালোবাসার কথা সময় থাকতে বলে দিন, কারণ সময় আর সুযোগ কোনোটাই সবসময় ফেরে না। এই নাটকটি রিভিউ শুনে আপনারা নাটকটিকে 10-এ কত দেবেন কমেন্টস বক্সে জানিয়ে দিন।